আচ্ছা, এই যে লাস্ট দিন আমরা 4 পর্যন্ত শেষ করছিলাম, তো এই 4-এর পর থেকে শুরু হবে 4-এর ম্যাথগুলো। বা বলি, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথই অনেক সহজ। খালি আগে ছিল লিমিট বসাতে হয়নি, আগে ছিল ইনডিফিনিট ইন্টিগ্রাল, আর এখন হলো ডিফিনিট ইন্টিগ্রাল। মানে একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে। ওকে, তো আমি এইখানে প্রশ্ন রাখছি। 4-এর এ থেকে শুরু করি। 4-এর কি বলছি? ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। বইটা একটু সামনে রেখো। ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স আমরা এই টাইপের ইন্টিগ্রেশন গত চ্যাপ্টারে করে আসছি। গত চ্যাপ্টারে এই টাইপের ইন্টিগ্রেশন করছি। এই যে সাইন স্কোয়ার এক্সেরটা করছি, তারপর হলো কজ স্কোয়ার এক্সেরটা করছি, ট্যান স্কোয়ার এক্সটা করছি, সবগুলোই করছি। তো সেইটারই এখন জাস্ট তারা লিমিট বইসে তারপর করতে বলছে। ওকে, তাহলে আমরা কিভাবে করতে মানে কিভাবে করতেছিলাম? এইখানে সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে একটা কাজ করি, 1/2 নিয়ে আসি। আর এইখানে হলো সাইন স্কোয়ার এক্স ডিএক্স করলাম, এখানে 0, আর এখানে হলো π/2, আর এইখানে একটা 2 নিয়ে আসলাম। এই যে 2 2 কাটাকাটি করে আগের মতো একই আছে। তারপরে এখানে যে হাফ 0, এইখানে আমাদের π/2। তারপরে যে আমাদের 2 সাইন স্কোয়ার এক্সের একটা সূত্র ছিল, 1 cos 2x, 1 - cos 2x, এখান থেকে আসতেছে আমাদের ডিএক্স। তারপর এটা যদি ইন্টিগ্রেশন করি, ইজি। তারপর এখন যেহেতু আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে একটা থার্ড ব্র্যাকেটের পর একের ইন্টিগ্রেশন হলো এক্স, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন 2x যেহেতু এক্স না, সেই 2 দ্বারা ভাগ, তারপর এখানে 0, তারপর এখানে আপার লিমিট হলো π/2। তারপর জাস্ট ক্যালকুলেশন, যে ফার্স্টে হাফ নিলাম, হাফ নেওয়ার পর এখানে থার্ড ব্র্যাকেটই দিলাম। এক্স এর জায়গায় প্রথমে বসবে হলো π/2, এক্স এর জায়গায় তো π/2 বসলো, মাইনাস এখানে সাইন এক্স এর জায়গায় আবারও π/2, 2 ইন্টু এই আমাদের π/2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা প্রথমে আপার লিমিটের কাজ শেষ হলো। লোয়ার লিমিটের বেলায় যেখানে এক্স আছে সেখানে বসবে 0, তাহলে এইখানে 0, তারপরে তো সাইন 2x এর জায়গায় যদি 0 বসে তাহলে এইখানেও আসবে 0, তাহলে 0 - 0। তাহলে এই বাকিটুকু ক্যালকুলেশন যদি করি, হাফ অফ এইখানে আসতেছে π/2, আর এটা হলো সাইন পাই, অর্থাৎ 2 ইন্টু π/2 মানে কি সাইন পাই। সাইন পাইয়ের মান সাইন 180 ডিগ্রির মান হলো 0। সাইন 180 ডিগ্রির মান 0 হলে তাহলে এইটুকু 0, 0/2 মানে 0। তাহলে অ্যান্সার আসতেছে শুধুমাত্র আমাদের π/4। এই সেম ম্যাথটা যদি আমরা ক্যালকুলেটরে তুলতাম, ক্যালকুলেটরে তুললেও উত্তর আমাদের সেমভাবে। দেখো, ক্যালকুলেটর একটু তুলে দেখো। প্রথমে ইন্টিগ্রেশন সাইনটা দাও, তারপর হলো সাইন এক্স লিখে তারপর স্কোয়ার দেবা। দেওয়ার পরে লোয়ার লিমিট 0, আপার লিমিট এইখানে তোমার ক্যালকুলেটারে ফার্স্টে আগে যদি ডিগ্রিতে থাকে, ডিগ্রি থেকে ফার্স্টে আগে একটু রেডিয়ানে কনভার্ট করো, রেডিয়ানে কনভার্ট করে তারপর সেখানে আর কি π/2 বসাও। দেখো সেই অ্যান্সারটা আসতেছে π/4। ওকে, তাহলে এ নাম্বারটা গেল। এখন বি নাম্বারে যাই। বি, আমি যদি বলি বি, এগুলার করার লাগে না। বি সি, তারপর এই যে আমাদের এবিসি, মানে বি ইজি, বি পারবো, সমস্যা নাই। সি নাম্বার, এখানে প্রশ্ন আমার একটু কেটে গেছে, দেখি আমি একটু রিয়াল প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, সি আছে, সি কিন্তু আরও ইজি। সি এখানে আছে ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স। তারপর আছে এখানে 0 থেকে π/2-র মধ্যে আমাদের লিমিট আছে এখন, এবং এর একটা ইন্টিগ্রাল। সাইন কিউব এক্স এর বেলায় আমরা হয়তো একটা ফর্মুলা জানি না যে 1/4 দিয়ে আসে। তাহলে সাইন কিউব এক্স এর ফর্মুলাটা আমি একে সবার আগে লিখি। এই ফর্মুলাটা আসতেছে 1/4, এটা আমাদের 34 আগে, অর্থাৎ তাহলে এখানে আসবে হলো 3 sin a মাইনাস সাইন 3a, 3 sin a মাইনাস সাইন 3a। তারপর জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন, এখানে ধরো a লিখছি না, এখানে একটা x হবে আর কি, এখানে x হবে, এইখানে x আর এখানে হলো dx। মানে এরপরে কিন্তু জাস্ট আমাদের ক্যালকুলেশনটা আমি করে দিতে চাচ্ছি না। সেমভাবে এই ডি নাম্বারটাও একই নিয়ম, ডি নাম্বারটাও পারবো।
ই নাম্বারে আছে হলো cos টু দি পাওয়ার 4x। দেখি এটা মানে এইখানে কি বলছে, cos টু দি পাওয়ার 4x বলছে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x। এই টাইপের ম্যাথও আমরা করছি, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x আগে করছি হলো ইনডিফিনিট ভাবে, অর্থাৎ কোনো লিমিট ছিল না, আর এখন এখানে একটা লিমিট আছে। এখন cos টু দি পাওয়ার 4x এর বেলায় যে রুলটা হলো প্রথমে ওই একটাই একটা আর কি ফর্মুলা বা একটাই নিয়ম, যে এইখানে প্রথমে একটা 2 আনলাম, তারপর 2 এর উপর এখানে আমরা cos স্কয়ার x তার উপর হোল স্কয়ার দিয়ে এখানে আমরা dx করলাম। মানের কোনো চেঞ্জ হইলো, মানের cos টু দি পাওয়ার 4ই আছে, কিন্তু একটা 2 স্কয়ার এক্সট্রা আসছে, সেই 2 স্কয়ারটা আমি 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে কি কাজ, ভাগ করার পরে এই তো 1/4 এখানে 0, আর এইখানে আমাদের π/2 এর মধ্যে এই ভেতরে আমাদের 1 প্লাস cos 2x এর 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx এর ইন্টিগ্রাল বসতেছে। ইন্টিগ্রাল বসার পর 1/4 0, এখানে আসতেছে আমাদের π/2, এখানে আসতেছে 1 প্লাস, এখন এইখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার প্লাস 2 cos 2x প্লাস এখানে আসতেছে কত আমাদের, এটা আবার আসতেছে cos স্কয়ার 2x, এই পুরোটার আমরা আবারও dx বা ইন্টিগ্রেশন, তারপর এখানে 1/4। আমি কিন্তু এতটুকু ইন্টিগ্রাল এখন করতে পারবো, কিন্তু করতে পারবো না কতটুকু, এই cos স্কয়ার 2x ইন্টিগ্রাল করতে পারবো না। তাহলে cos স্কয়ার 2x এর ইন্টিগ্রাল একটু আগে একটা ম্যাথ, এতে সায়েন্স করে মানে যে নিয়মে করছি, একটা হাফ নিয়ে আসছি এখানে, এইখানে একটা হাফ নিয়ে আসছি, এইখানে একটা 2 নিয়ে আসছি, 2 নিয়ে তারপরে লাইনটা কি আসবে, তারপর লাইনটা আসবে হাফ অফ 1 প্লাস এই যে আমাদের cos 4x 1 প্লাস cos 4x dx, তারপরে আমরা ইন্টিগ্রাল করব। ওকে, খুবই ইজি, মানে খুবই ইজি। আচ্ছা, সেম ভাবে যদি বলি এই যে আমাদের আমি কিন্তু স্লাইড দেবো না, কারণ স্লাইড দিলে ক্লাস করবো না, তো এই জন্য আর কি স্লাইড দিচ্ছি না, আমি মিশিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে এফ নাম্বারটা কি, এফ নাম্বার বলছি ইন্টিগ্রেশন অফ এফ নাম্বারটা বলছি ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের tan স্কয়ার এক্স dx, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার এক্স dx, তার আপার লিমিট π/4, লোয়ার লিমিট এবং হলো শুধুমাত্র 0। এই টাইপের ম্যাথও কিন্তু আমরা করছি, যখন না এখানে আমাদের tan স্কয়ার এক্স আসে, আমরা সাইন স্কয়ার এক্স এর বেলায় 2 আনি, cos স্কয়ারের বেলায় 2 আনি, এবং আমরা sin 4 বা cos 4 যদি থাকে সেখানে আমরা ওই 2 এনে ফর্মুলা অ্যাপ্লাই করি। কিন্তু এইখানে আছে কি tan স্কয়ার। দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেশন অফ tan x এর ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ tan x এর ফর্মুলা জানি, এটা ফর্মুলা কি ln sec x, ইন্টিগ্রেশন অফ ln sec x। কিন্তু ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x যদি থাকতো তখন কিন্তু এটা লেখা যাইতো না। তাহলে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ারের ফর্মুলা আমি কিন্তু জানি না, তাহলে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার ফর্মুলা যদি বের করতে চাই, দেখো আমি একটু চিন্তা করব যে আমি ইন্টিগ্রেশনে কোন সূত্রগুলো জানি, আমি tan থেকে কি এমন কোনোটাতে কনভার্ট করতে পারি যে ফর্মুলাটা আমি জানি। দেখো tan স্কয়ার x মানে কি, tan স্কয়ার x মানে আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 হলো tan স্কয়ার x কত, tan স্কয়ার x সমান সমান আসবে আমাদের sec স্কয়ার x মাইনাস 1, এখানে আসবে আমাদের dx। তাহলে এখন একদমই সহজ ইন্টিগ্রাল, যে আমাদের sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় tan x। তাহলে এখানে লিখি এই তো আমাদের tan x মাইনাস x, এখানে 0 থেকে π/2। তারপর যদি আসি, প্রথমে ফার্স্টে আগে যেখানে x আছে সেখানে আমরা প্রথমে বসাবো tan π/2, tan এই তো আমাদের আমরা কি কোনো ভুল করলাম না, tan π/2 মাইনাস এই যে আমাদের π/2, একটু ওয়েট একটু দেখি, হ্যাঁ আমরা লিমিট ভুল করছি, তাই তো বলি লিমিট তো এখানে আসলে π/4 ছিল, আপার লিমিটটা ছিল হলো π/4, আমি এই জন্য আসলে আটকে গেলাম যে এখানে তো π/4 হবে। তাহলে এখানে আসবে লিমিট π/4 মাইনাস π/4, তারপরে যেখানে x আছে সেখানে বসবে 0, তাহলে tan x মানে 0, x এর মানও 0। ক্লিয়ার? তাহলে অ্যান্সার শেষ। tan π/4 এর মান 1, আর এখানে আমাদের π/4ই থাকবে, এইটুকু আমাদের অ্যান্সার। দেখো এটা যদি ক্যালকুলেটর তুলো না, ক্যালকুলেটর তুললে হয়তোবা এই শেপে আসবে না, এই যে 1 মাইনাস π/4 যে একটা শেপ আছে সেই শেপে আসবে না, কিন্তু কোন শেপে আসবে, 1 মাইনাস এই যে আমাদের 3.1416 ডিভাইডেড বাই যে 4, এই একটা শেপে
বা এই পুরো মানটা ক্যালকুলেশন করে তারপর আসবে। তো এমসিকিউ পরীক্ষায় এইগুলো আমরা অপশন চেক করে আর কি বের করতে পারি। তো আমি যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো নি তখন এগুলা শেখাই দেবো। ওকে, জি নাম্বারটাতে আসি, তাহলে এটা আমাদের মোটামুটি শেষ। এখন জি নাম্বারে আসি। জি নাম্বারে কি বলছে? জি নাম্বারের বেলায় এই তো এই জির বেলায় কি বলছে যে সাইন স্কোয়ার টু থিটা ডি থিটা ইজি। 2 আনবো, 2 এনে 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার 2 থিটা লিখবো, লিখে তারপর কি 1 মাইনাস কস 4 থিটা, তারপর ক্যালকুলেশন করব। ইজি, খুবই ইজি, মানে খুবই ইজি। আচ্ছা, এই এই যদি এইচ নাম্বারের ক্ষেত্রে আসি, এইচ নাম্বারও কিন্তু ওই সেম অ্যাপ্রোচে, যে 0 পাই/2 এখানে কি আছে? এখানে আছে কজ স্কোয়ার আলফা আছে। তা কজ স্কোয়ার আলফাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে একটা হাফ আর এখানে একটা 2, এই যে আমাদের কজ স্কোয়ার আলফা, আর এখানে 2 কজ আলফা যেভাবে আছে হিসেবে বেরোবে, কারণ আমি এই কয়টার ফর্মুলা জানি। যে কয়টা ফর্মুলা জানি তাদেরকে আমি চেঞ্জ করবো না। যাদেরকে আমি চিনি না তাদেরকে আমি শুধুমাত্র ফর্মুলা মানে মানে এই আমি তাদেরকে শুধুমাত্র চেঞ্জ করবো বা কনভার্ট করব। তাহলে এইখানে ছিল কি ডি আলফা ছিল, এখানে দেখো ডি আলফা আছে। এটা কিন্তু মাদ্রাসা বোর্ড 19 রিসেন্ট ইয়ারের প্রশ্ন। ওকে, রিসেন্ট বলতে 5 বছর আগেকার প্রশ্ন আর কি। তো তারপর এখানে কি 0, এই যে আমাদের পাই/2, তারপর এখানে ধরো হাফ থাকবে, আর এখানে আসবে 1 প্লাস কস 2 আলফা, 1 প্লাস কস 2 আলফা প্লাস এই যে অবলিক, মানে আমি ডট ডট দিলাম, এখান থেকে আসছে ডি আলফা। এরপরে এটা কিন্তু একটা বাচ্চাও এই ক্যালকুলেশনটা পারবে। তো মোটামুটি আমাদের 4 ডান, 4 নাম্বারটা ডান। আমি কিন্তু এইগুলা করে দিচ্ছি না, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইজি। এই চ্যাপ্টারটা আসলে জাস্ট হাতে ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন নিজের প্র্যাকটিসে করতে হয়। তো স্টিল যদি কোনো সমস্যা হয়ে থাকে এই জন্য আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, পরে তোমরা আর কি রেকর্ডেড ক্লাস থেকেই করে নেবা। ওকে, পরের তাহলে আমি এখন 5-এ যাই, 5 নাম্বার ম্যাথগুলোতে। দেখো, এই টাইপের ম্যাথও আমরা করছি। এখন এই টাইপের ম্যাথ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, আমি যেভাবে করাইছি সেই নিয়মে কি আমি আগে এই ম্যাথটা তুলি, যে 0 এইখানে আমরা রাখছি কি পাই/2, এইখানে আমাদের হলো কস টু দি পাওয়ার এই যে 5x, আর এখানে কি হলো সাইন এক্স ডিএক্স। আচ্ছা, ওকে, ক্লিয়ার। এখন আমরা যখন আমি সাপোজ একটু ধরি যে এখানে ধরো লিমিট, এই কি বলা যায়, এই যে এই যে লিমিটটা ধরো এখানে নাই। ধরো ফার্স্টে ধরে ফেলো লিমিটটা এখানে নাই। তো লিমিট না থাকা কালে আমরা যেভাবে আর কি ম্যাথটা সলভ করি কেমনে, যে এইখানে আমাদের কস টু দি পাওয়ার 5x সাইন এক্স, তার মানে এটা একটা প্রশ্ন, কার অন্তরীকরণ সাইন এক্স। দেখো, কার অন্তরীকরণ কিন্তু সাইন এক্স হয় না। তাহলে এটা যদি আমরা অন্তরীকরণে ফলাতে চাই তাহলে এখানে একটা মাইনাস আনতে হয়, মাইনাসটা ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম, আর এখানে একটা মাইনাস নিয়ে আসলাম, তাই না? আনার পরে এখন প্রশ্ন হলো কার অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। প্রশ্নের উত্তরটা কি? প্রশ্নের উত্তরটা হলো ডি অফ কজ এক্স। ডি অফ কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। তারপর এখানে কি আছে? এখানে আমাদের কস টু দি পাওয়ার 5x আছে। ক্লিয়ার? এখানে আমাদের কস টু দি পাওয়ার 5x আছে। এখন কথাটা হলো, সমস্যাটা হইলো আমি এখানে লিমিটকে বসাবো। লিমিটকে আমি আগের মতোই এই যে পাই/2 বসাবো। যদি আগের মতোই পাই/2 বসাও তাহলে এটা আর কি ভুল হবে। কারণটা কি? যখন এই লাইনটাতে আমরা ছিলাম তখন ডি, এই যে আমাদের ভ্যারিয়েবলটা ছিল এক্স, এক্সের জায়গায় আমাদের লিমিট ছিল এক্সের মানে এইখানে এক্সের লিমিট ছিল পাই/2 আর ছিল হলো 0। এক্সের আপার লিমিট ছিল পাই/2 মানে 90 ডিগ্রি, লোয়ার লিমিট ছিল 0 ডিগ্রি। কিন্তু এখন আমি ভ্যারিয়েবল কিন্তু আর এক্সকে রাখিনি, এখন কিন্তু আমি ভ্যারিয়েবলকে রাখছি হলো কজ এক্সকে। তাহলে কজ এক্সকে যদি আমি ভ্যারিয়েবল চেঞ্জ করি তাহলে আমার লিমিটও চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এখন লিমিটটা চেঞ্জ করতে চাই তাহলে এখন দেখো লিমিট কিভাবে চেঞ্জ করতে হয়। যে যেহেতু আমি ভ্যারিয়েবল কাকে ধরছি? আমি ভ্যারিয়েবল ধরছি কজ এক্সকে। তাহলে এক্সের মান, মানে আমি আগে ছিল এক্সের মান একবার ছিল পাই/2, এক্সের মান একবার ছিল 0। তাহলে যেহেতু আমি এখন ভ্যারিয়েবল চেঞ্জ করছি তাহলে এক্সের সাপেক্ষে ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হবে। তাহলে এক্সের মান যখন পাই/2 তখন কজ এক্সের মান কত? কস পাই/2 এর মান হলো 0। এক্সের মান যখন 0 তখন এই যে কজ এক্সের মান কত? কজ এক্সের মান দেখো এইখানে যদি 0 ইনপুট করি আর এখানে যদি পাই/2 ইনপুট করি, এক্সের মান 0 হলে আমাদের লিমিটের মান হলো 1। তাহলে এখন কি, যেখানে এক্সের লিমিট ছিল পাই/2 সেখানে বসাই দেব 0, যেখানে এক্সের লিমিট ছিল 0 সেখানে বসে দেব 1। ক্লিয়ার? আমার লিমিটের কাজ শেষ।
তারপর এই ম্যাথ কিন্তু খুবই ইজি, যে এখানে মাইনাস, যেহেতু এখানে cos x আছে আর cos টু দি পাওয়ার 5x আছে, তাহলে কি হবে, পাওয়ার 1 বাড়বে। এই তো cos টু দি পাওয়ার এই যে আমাদের 6x ডিভাইডেড বাই 6, আপার লিমিট ভুল হলো, আপার লিমিট হলো 0, লোয়ার লিমিট হলো 1। তারপর আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন যদি করি কিভাবে আসে, প্রথমে বসাবো cos টু দি পাওয়ার 6x, মানে cos টু দি পাওয়ার 6 অফ 0 ডিভাইডেড বাই 6 মাইনাস 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 মাইনাস, আমরা কি কোনো ভুল করলাম কি? ভুল তো করার কথা নয়, ভুল তো করার কথা নয়। একটু থিঙ্ক করতে দিই, একটু থিঙ্ক করি। হ্যাঁ, এখানে মেবি আমরা একটা ভুল করে ফেলেছি, এটা আমার কাটে দেওয়া লাগবে। হুম 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 হুম। আচ্ছা 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 আচ্ছা, হুম হুম। ভুলটা আসলে কিছু না, ভুলটা আমি তো এইখানে আমাদের ভুলটা হয়েছে। ভুলটা কি আমি একটু আবার একটু দেখি। হ্যাঁ, এই ভুল আমি করছি, তোমরা করবা, তো তোমরা এই ভুলটা করবো না। দেখো, আমরা যখন এইখানে যে একটা কাজ করতাম, যে যখন এখানে ধরো এইভাবে ছিল যে এক্স স্কোয়ার, এখানে ছিল 1, এখানে ছিল 2, এইখানে ছিল আমাদের ডিএক্স। পরের লাইনে যখন আমরা এইখানে যখন একটু লিখতাম, তখন কীভাবে করছি, এক্স কিউব ডিভাইডেড বাই 3, এখানে 1 2, এই যে ডিএক্স। তারপরে আমরা যখন কি করছি, যেহেতু আমাদের মানে ডিএক্সটা চলে গেছে, তাই না, যেহেতু আমাদের ডিএক্সটা চলে গেছে, যেহেতু এই লিমিটটা কার, এই লিমিটটা হলো এক্স এর লিমিট, এই লিমিটটা এক্স এর লিমিট বলে এক্স এর জায়গাতে 2 কিউব লিখছি, আবার এক্স এর জায়গাতে 1 কিউব লিখছি ডিভাইডেড বাই তো আগে যে 3 ছিল। এখানে একটা জিনিস মানে একটু আর কি ফোকাস করো বা একটু আর কি নোটিস করো, এক্স এর লিমিট ছিল বলে, এক্স এর লিমিট ছিল বলে এক্স এর জায়গাতে লিমিটগুলো বসে দিছি। আচ্ছা, ক্লিয়ার? এখন তাহলে এইখানে এইখানে যে আমরা লিমিটটা চেঞ্জ করলাম, এই লিমিটটা চেঞ্জ করলাম, এই লিমিটটা আসলে কার লিমিট? এই লিমিটটা কিন্তু এক্স এর লিমিট না, এই লিমিট কিন্তু আমাদের cos x এর লিমিট। ক্লিয়ার? এই লিমিটটা কিন্তু আমার cos x, এই তো d cos x, এই d cos x এর লিমিট। তো d cos x এর যদি লিমিট হয়, তাহলে এই 0 আর 1টা কিন্তু cos x এর লিমিট, ভুলেও কিন্তু x এর লিমিট না। তাহলে যদি ভুলেও এটা যদি x এর লিমিট না হয়, তাহলে কি হবে, এখন যখন এই লিমিটের মানগুলো বসে দেব, তখন এই যেখানে cos x আছে সেইখানে 0, যেখানে cos x আছে সেখানে 1। তার মানে প্রথমে যদি 0 বসাই, তাহলে 0 ডিভাইডেড বাই 6 মাইনাস এই যে আমাদের 1 ডিভাইডেড বাই 6, অর্থাৎ এইখানে আমরা cos x সমান সমান 0, cos x সমান সমান 1 বসাচ্ছি, তাহলে ক্যালকুলেশন করে মান আসতেছে 1 ডিভাইডেড বাই 6। ওকে, ক্লিয়ার? এখন এই ম্যাথটা যদি কঠিন লাগে, আমি অন্য একটা অ্যাপ্রোচে করাচ্ছি, তবে আমার মতে এটাই সহজ, এটা কঠিন না, এটাই সহজ। আমি 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 আর কি যাচ্ছি। ওকে, মানে এটা যদি আর কি একবারে ক্যাচ করতে পারো তাহলে তো ভালো, একবারে ক্যাচ করলে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বলা যায় খুবই তাড়াতাড়ি ম্যাথগুলো করা যাবে। এখন আমি যদি বলি যে এখন এই ম্যাথটা আমি অন্য একটা অ্যাপ্রোচে যাবো। অন্য একটা অ্যাপ্রোচ কি, যেটা আই হোপ গেস করতে পারতেছো, যে এখানে cos টু দি পাওয়ার এই যে 5x, এখানে আছে কত আমাদের sin x dx, এখানে 0, আর এই আমাদের π/2। এইটা ছিল আমাদের ম্যাথ। ওকে, এটা ছিল আমাদের ম্যাথ। তাহলে তাহলে এখন আমরা কি করব, আমরা এখানে এই ম্যাথটা ধরে করার চেষ্টা করব। একদম মানে জেড ধরে তারপর ম্যাথ করব। দেখো এখানে আমার বেশি পাওয়ার হলো cos টু দি পাওয়ার 5x আছে, তাহলে আমরা কি করব, এই যে cos x কে আমরা জেড ধরি cos x ইকুয়াল টু জেড। তাহলে cos x যদি জেড হয়, তাহলে এর দুই পাশে যদি এখন অন্তরীকরণ করি, তাহলে এখানে আসতেছে আমাদের মাইনাস sin x dx ইকুয়াল টু আসতেছে আমাদের dz। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি লিমিট বসানোর ক্ষেত্রে যেভাবে আর কি শিখাইছিলাম, যে আমরা এখন লিমিটের ক্যালকুলেশন কিভাবে করি। লিমিটের ক্যালকুলেশন খুবই ইজি। আমি এখানে cos x সমান সমান z ধরছি, তাহলে এভাবে যদি লিখি যে x ইকুয়াল টু, যদি আমাদের π/2 হয়, কারণ কি আপার লিমিট হলো π/2, x ইকুয়াল টু π/2 হলে, z ইকুয়াল টু কত, x ইকুয়াল টু π/2 হলে z ইকুয়াল টু, দেখো এই π/2টা এই x এর জায়গাতে বসে দাও, z যেখানে ধরছি, সেখানে বসাবো। x ইকুয়াল টু π/2 হলে z ইকুয়াল টু 0। সেমভাবে
যদি আমাদের এক্স ইকুয়াল টু আমাদের পাই বাই টু না হয়ে যদি আমাদের জিরো হয়, যেহেতু আমাদের লোয়ার লিমিট জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে জেড ইকুয়াল টু কত, ওয়ান। ক্লিয়ার? এখন এই মানটা আমরা যেভাবে আর কি করি, যে তিনটা ছক, এটা আর কি ছকও করা যায়, ছকে না করলেও হয়। ক্লিয়ার? তো তিনটা ছক কি, যখন এক্স আর এখানে নেব হলো আমরা মানে ওয়েট এখানে হলো ভ্যালু এইখানে এক্স আর এখানে আছে কজ এক্স। এই ছকটাই হলো গতদিন আমি আর কি দেখাতে পারিনি। ওকে, তাহলে এক্স এর ভ্যালু মানে যখন আমাদের এক্স এর মান কত, পাই বাই টু, আপার লিমিট যখন পাই বাই টু, আপার লিমিট যখন আমাদের এই যে পাই বাই টু, তখন এক্স এর মান কিন্তু এই পাই বাই টু আসতেছে, এক্স এর মান কিন্তু আমাদের এই পাই বাই টু আসতেছে, তাই না? তখন কজ এক্স এর মান কত, কজ এক্স এর মান কিন্তু জিরো। আবার ভ্যালু যখন আমাদের জিরো, মানে আমাদের লোয়ার লিমিটটা যখন আমাদের জিরো, তখন এক্স এর মানও জিরো এবং আমাদের কজ এক্স এর মান কিন্তু ওয়ান। ওকে, এই পুরো কথাটাকে, এই যে দুইটা কথাটাকে আমরা এই ছকের মাধ্যমেও কোনো জায়গায় টেস্ট পেপার বা বিভিন্ন গাইড বই দেখতে পারো। তবে আমি মনে করি ছক আসলে বা ছক লিখলে এই তিনটা ঘর লেখার, এই যে এইখানেতে ভ্যালু লিখে এই ঘরটা করার কিন্তু কোনো প্রকার দরকার নাই, তাই না? এই যে এই ঘরটা আমি একটু মিশিয়ে দিই, এই ঘরটা করার কিন্তু কোনো প্রকার দরকার নাই, কারণ এই ঘরের তো কোনো প্রকার এখানে সিগনিফিকেন্ট নাই। তাহলে এই ঘরে যদি কোনো প্রকার সিগনিফিকেন্ট না থাকে, তাহলে এই দুইটা ঘর আমরা করতে পারি যে এক্স ইকুয়াল টু যদি পাই বাই টু হয়, এক্স ইকুয়াল টু পাই বাই টু হলে কজ এক্স ইকুয়াল টু জিরো, এক্স যখন জিরো তখন হলো কজ এক্স ইকুয়াল টু ওয়ান। এইভাবে করে আমরা বুঝতে পারি বা এটা। তবে আমি সাজেশন করি এই দুই স্টেপ করার দরকারই নাই। সিকিউয়ে তুমি দুইটার মধ্যে যে কোনো একটা করতে পারো, কিন্তু সিকিউ বাদে এমসিকিউ বা যখন আমরা হাতে কলম বা প্র্যাকটিস যখন করব, তখন এই লিমিট বসানো কিন্তু একবারেই করা যায়। এটা কিন্তু কোনো প্রকার ক্যালকুলেশন প্রয়োজন পড়ে না, তাই না? এটা কিন্তু আমরা কোনো প্রকার ক্যালকুলেশন প্রয়োজন পড়ে না। মানে যদি বলি একদমই ইজি, যে কজ এক্স যেহেতু জেড ধরছি, তাহলে এক্স এর মান যখন পাই বাই টু তখন জেড এর মান হলো জিরো, এক্স এর মান যখন জিরো তখন আমাদের জেড এর মান কত, ওয়ান। ক্লিয়ার? ওকে, গেল। তাহলে আমাদের লিমিট ধরাধরি শেষ। এই কাজটা কিন্তু আমরা আগেও করছিলাম, যেটা আমরা একবারে করছিলাম জিরো আর ওয়ান, আপার লিমিট জিরো, লোয়ার লিমিট ওয়ান। ক্লিয়ার? তারপর দেখো এইখানে কি আছে, মাইনাস সাইন এক্স ডিএক্স আছে। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে আসি, এখানে একটা মাইনাস দ্বারা গুণ করে এই দুইটাকে একসাথে নিয়ে আসলাম। তারপর মাইনাস কজ এক্সকে কি ধরছি, কজ এক্সকে ধরছি হলো জেড, তাহলে জেড টু দি পাওয়ার ফাইভ, আর তারপরের পুরোটুকু হলো শুধুমাত্র ডিজেড। আপার লিমিট কত, যখন এক্স এর মান পাই বাই টু তখন আপার লিমিট হলো জিরো, এক্স এর মান যখন আমাদের জিরো তখন লোয়ার লিমিট হলো ওয়ান। তারপর এখন এটা সিম্পল ক্যালকুলেশন, যে আমাদের জেড টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই সিক্স, এই যে আমাদের ডিজেড, তারপর এখানে লোয়ার লিমিট জিরো, আপার লিমিট ওয়ান, মাইনাস প্রথমে কত আসবে, জিরো ডিভাইডেড বাই সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। এখানে শেষ আমাদের এখানে কাছে, আর এখানে ডিজেটটা আসবে না, খুবই দুঃখিত, এখানে ডিজেটটা আসবে না। যখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো তখন আর ডিজেট লেখার কোনো দরকার নেই। তারপর দেখো উত্তর আসতেছে কত, উত্তর আসতেছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স, যেটা আমরা আগের অ্যাপ্রোচও পাইছি, এখনকার অ্যাপ্রোচও পাইছি। আগে কি ছিল, এইখানে আমরা জেডের লিমিট, যেহেতু আমরা জেডের লিমিটটা বের করছি, জেডের লিমিটটা বের করার কারণে জেডের জায়গাতে এই জিরো আর ওয়ান বসে দিছি। আর আগের ক্ষেত্রে কি, আগের ক্ষেত্রে আমরা কজ এক্স ইকুয়াল টু দুই, কজ এক্স ইকুয়াল টু হাফ, কজ এক্স ইকুয়াল টু জিরো, আমরা আগের ক্ষেত্রে কজ এক্সের মানটা বের করছি, তাহলে কজ এক্সের জায়গায় ভ্যালুটা বসে দিয়েছি। অর্থাৎ যদি কজ এক্সের মান যদি দুই হয়, তাহলে কজ এক্সের জায়গায় দুই বসাবো, ভুলেও কজের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের এক্সের জায়গায় কিন্তু দুই বসাবো না। পুরো ত্রিকোণমিতিক অনুপাত বা পুরো আর কি ত্রিকোণমিতিক যে অনুপাত বা যদি বলি ফাংশনটা আছে, সেই ফাংশনের মানে হলো দুই। ক্লিয়ার? ওকে, তাহলে আমি পার্সোনালি এই নিয়মটাকে পছন্দ করি না, তোমরা হয়তো বা বুঝতে পারতেছো। বা কারণ কি, কারণ আমি এই যে জেদ ধরে একটা ম্যাথ কিন্তু আসলে করাই নাই, কারণ আমার জেদ ধরে ম্যাথ করতে ভালো লাগে না। আমি এই যেটা একটা ফার্স্ট অ্যাপ্রোচ, যেটা পরীক্ষায় তাড়াতাড়িভাবে করা যায়, যেটা একটু মাথার মধ্যেই করা যায়, মাথার ভিতরেই দেখো এই প্রসেসটা কিন্তু মাথার মধ্যেও করা যায়। তো আমি পরের ম্যাথগুলো ওইভাবে না করে এই বড় নিয়মে না করে ছোট নিয়মে করবো। ওকে, ওকে, দেখো পরের ক্ষেত্রে পাঁচের বি কি বলছে, পাঁচের এ করলাম, পাঁচের বি ওই যে আমরা একটা ম্যাথ করছিলাম, পাঁচের বি
5-এর বি করার সময় আমরা এখন জেড ধরবো, কারণ 5-এর বি যদি আমি জেড ধরে না করি তাহলে ম্যাথটা অনেক বড় হয়, প্লাস দেখতে একটু খারাপ লাগে। তবে তুমি যদি মানে মন ইচ্ছা চাই যে আমি না আমি ওই নিয়মেই করবো, তাহলে তুমি করতে পারো, কিন্তু 5-এর বিটা আমরা জেদ ধরে করবো, কারণ এখানে দেখো একটা জোর একটা বিজোড় আছে। আমি বলছিলাম যদি একটি জোর একটি বিজোড় হয় তাহলে একটা রুল বলছিলাম, দেখো 3টা খাতা বা 3টা লাইন লিখে দিছিলাম। তাহলে তাহলে ওই যে একটি জোর একটি বিজোড় হলে যার পাওয়ার জোর তাকে আমরা জেড ধরবো। কার পাওয়ার জোর? এইখানে আমাদের cos x এর পাওয়ার জোর, তাহলে ধরি cos x ইকুয়াল টু জেড। ইন্টিগ্রেশন করলে এখানে আসে কত? মাইনাস এই যে আমাদের sin x dx sin x dx ইকুয়াল টু dz। ওকে, একটি জোর একটি বিজোড় যদি হয় তাহলে যার পাওয়ার একটি জোর একটি বিজোড় হলে যার পাওয়ার জোর তাকে আমরা জেড ধরছি, মানে cos x কে আমরা জেড ধরছি, তারপরে সেখান থেকে দুই পাশে ইন্টিগ্রেশন করে আমরা sin x dx পাইলাম। ওকে, তারপরে এখন দেখো আমাদের এই মানটা যেহেতু একটা জায়গাতে পে ডিজিটের মানটা একটু বসাইতে হবে, তাহলে আমরা আমরা আচ্ছা তার আগে আমরা কিন্তু লিমিটের মানটা কিন্তু চেঞ্জ করিনি। আমরা এখন একটু লিমিটের মানটা চেঞ্জ করি। লিমিটের মান দেখো এখানে কি আছে যে x ইকুয়াল টু পাই বাই টু, এক্স ইকুয়াল টু আপার লিমিট আছে পাই বাই টু, এক্স ইকুয়াল টু পাই বাই টু হলে জেড কত হবে? এক্সে আমি যেহেতু জেড সমান সমান cos x ধরে নিছি, তাহলে এক্স ইকুয়াল টু যখন পাই বাই টু তখন জেড ইকুয়াল টু হলো আমাদের জিরো, কারণ এই আমাদের cos x এর জায়গায় পাই বাই টু বসালে জেড ইকুয়াল টু জিরো। তারপর এক্স ইকুয়াল টু জিরো হইলে জেড ইকুয়াল টু কত? 1। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট আমি জেডের সাপেক্ষে কিন্তু পেয়ে গেলাম। তারপর এই ম্যাথটা ধরে আবার একটু সাজাই। তাহলে এইখানে আমরা সাইন টু দি পাওয়ার এই পুরোটাকে একটু 4x করি, সাইন টু দি পাওয়ার এইখানে আমরা 4x করলাম। এখানে আমরা এই যে cos স্কোয়ার x cos টু দি পাওয়ার 4x কে cos টু দি পাওয়ার 4x রাখলাম, এবং এইখানে একটা একটা মানে এইখানে ছিল 5টা সাইন এক্স, আমি এখানে কি করলাম একটা সাইন এক্স একটু বাইর করে নিয়ে আসলাম, একটা সাইন এক্স ডিএক্সকে একটু বাইর করে নিয়ে আসলাম, এবং এইখানে একটা মাইনাস আনলাম, এইখানে একটা মাইনাস আনলাম, এইখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে এইটুকুকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর এখানে মাইনাস। এখন সাইন 4x মানে কি? সাইন 4x মানে হলো 1 মাইনাস এই যে আমাদের cos স্কোয়ার এক্স পুরোটার উপরে স্কোয়ার, এখানে আছে আমাদের cos টু দি পাওয়ার 4x, তারপর এখানে আছে আমাদের কত? এখানে আছে আমাদের sin x dx। তারপর একটু যদি নিচে আসি, এখন আমাদের ম্যাথ শেষ। আমরা এইখানে কি ধরছিলাম? এইখানে আমরা ধরছিলাম হলো cos x ইকুয়াল টু জেড। হ্যাঁ, আমরা ধরছিলাম cos x ইকুয়াল টু জেড। তাহলে এখন এই মান আর এই মানটা আমরা এখন এই লাইনে বসাই দেবো। দেখি এই লাইনে বসাই দিলে কী হয়। cos x ইকুয়াল টু জেড হলে এইটুকু দাঁড়াবে 1 মাইনাস জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর তারপর দাঁড়াবে জেড টু দি পাওয়ার 4, এই পুরোটুকু আমাদের আসতেছে ডিজেড। ক্লিয়ার? তারপরে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, তারপরে এখানে যদি আমরা আবার একটু ক্যালকুলেশন করি, আর মেবি ক্যালকুলেশন করার দরকার পড়ে না। আচ্ছা, আমরা একটা যে জিনিসটা আসলে স্কিপ করতেছি, এইখানে আপার লিমিট পাই বাই টু, লোয়ার লিমিট জিরো, এইখানে আপার লিমিট পাই বাই টু, এখানে লোয়ার লিমিট জিরো। যখন আমি মানগুলো বসাচ্ছি তখন আমার লিমিট চেঞ্জ হবে, আগে কিন্তু লিমিট চেঞ্জ করা যাবে না। এইখানে এই পরের স্টেপে কি করছি, এই লাইন থেকে এই লাইনে যখন আসবো তখন আমরা কি করছি, এই যে জেডের বা এই আর কি cos x এর জায়গায় জেড লিখছি, বা আমরা বলা যে প্রতিস্থাপন করছি। তাই প্রতিস্থাপন করছি বলে আগে যেখানে ছিল পাই বাই টু সেখানে এখন আসবে জিরো, আগে যেখানে ছিল জিরো সেখানে এখন আসবে 1, তারপরে এখন এটা একটা সিম্পল ক্যালকুলেশন যে 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 ডিজেড 10। তারপরে বাকিটুকু আমি আর করে দেব না, বাকিটুকু তোমরা করতে পারবা। ওকে, এটা না পারলে কিন্তু খুবই দুঃখজনক, এরপরে ক্যালকুলেশন খুবই ইজি। ওকে, পার্টটাতে যাই। এখন আমি যদি বলি, এখন এই ম্যাথটা দেখো, এই যে 5-এর যে পাঁচের সি নাম্বার ম্যাথ দেখো, আমাদের গত চ্যাপ্টার মানে এক্স বি চ্যাপ্টারের লাস্টের দিকে, আর ওই যে 21 কি 20 নাম্বার ম্যাথ, আমি একটু বই দেখে বলি। আমি দেখো বলি, এই তো আমাদের এক্স বি চ্যাপ্টার,
এক্স বি চ্যাপ্টারে দেখো, এক্স বি চ্যাপ্টারের 21-এর ডি, 21-এর ডি একদমই সেম ম্যাথ। এই 5-এর সি আর হলো এক্স বি চ্যাপ্টারের 21-এর ডি একদম সেম ম্যাথ, খালি ওইখানে লিমিট ছিল না, এইখানে তারা লিমিট দিয়ে ফেলছে। তাহলে ওই ম্যাথটা যদি করে থাকো তাহলে এই ম্যাথটা পারবা। তাই আমি আর এই ম্যাথ করাচ্ছি না, আমি এখন দেখি ডিতে আসি। ডি নাম্বারও আমি মনে করি করার দরকার নেই, এইগুলো তোমরা নিজে নিজেই একটু আর কি নিজে প্র্যাকটিসের যদি একটু একটু যদি ভালো করতে চাও পরীক্ষায়, বা ম্যাথে যদি 200-তে 200 বা যদি বলি ভালো একটা মার্ক আনি করতে চাও, তাহলে এইগুলো এখন নিজে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি, এই ম্যাথটা আমি একটু করে দিই। দেখো cos x dx আছে না, cos x dx হলো একটা প্রশ্ন, cos x dx হলো একটা প্রশ্ন যে কার অন্তরীকরণ cos x, প্রশ্নের উত্তর হলো sin x এর অন্তরীকরণ হইল cos x। তাহলে আমরা এখন লিমিট চেঞ্জ করি। আগে ভ্যারিয়েবল ছিল হলো cos x, সরি আগে ভ্যারিয়েবল ছিল হলো x, আর এখানে ভ্যারিয়েবল হচ্ছে আমাদের শুধুমাত্র sin x। তাহলে আগে যখন x এর মান π/2, আগে x এর আপার লিমিট ছিল π/2, তাহলে যেহেতু আমি ভ্যারিয়েবল চেঞ্জ করছি তাহলে আমার লিমিটও চেঞ্জ করতে হবে। তাহলে x এর মান π/2 হলে sin π/2 এর মান হলো 1, x এর মান যদি 0 হয় তাহলে sin 0 এর মান হলো 0। তারপর এখানে কি আছে, এইখানে আমাদের আছে sin টু দি পাওয়ার 6x। ওকে, তাহলে আমি একটু লিমিটটা আবারও বলি। x এর মান যখন π/2, x এর মান যখন π/2, sin x এর মান কত 1, x এর মান যখন 0, sin x মানে কি sin 0 এর মান কত 0। এটা হলো sin এর মান, sin ভুলেও x এর মান কিন্তু না। তারপর এখন ম্যাথ ইজি, এখানে আমাদের কত আসবে যে sin টু দি পাওয়ার 7x বাই এখানে 7, এখানে 0, এখানে আসবে 1। ক্লিয়ার? তারপরে এখন আমরা দেখো, এখন এই যে 1 2 কিন্তু এগুলো কিন্তু x এর মান না, এগুলো কিন্তু x এর মান না, x এর মান না, এগুলো কার মান, এগুলো হলো আমাদের sin x এর মান, sin x এর মান, তাই না? তারপর এখন মান বসাই, 1/7 মাইনাস 0/7, অ্যান্সার আসবে শুধুমাত্র 1/7। ওকে, মোটামুটি এটাও ডান। এখন ই নাম্বার ম্যাথটা কীভাবে করবা একটু চিন্তা করো। ই নাম্বার ম্যাথে আসি আমরা, যদি এখন এইখান থেকে তোমরা একটু পজ করে দেখে নিও ই নাম্বার ম্যাথটা কীভাবে আসতেছে। ই নাম্বার ম্যাথ এখানে আছে কি সাইন স্কোয়ার sin 3x, তাহলে সাইন স্কোয়ার এক্সকে আমি কি করব, হাফ আনবো, হাফ এনে 2 sin স্কোয়ার এক্স, 2 sin স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস cos 2x। তারপর আমরা দেখবো মানে ওই ম্যাথটা একটু আর কি এইভাবে যদি অ্যাপ্রোচে যাও এমনি এমনি মিলে যাবে। ওকে, এফ নাম্বারে আসি। এফ নাম্বারটাও খুবই ইজি, দেখো এফ নাম্বারটা কীভাবে করব। এফ এফ ফার্স্ট আগে প্রশ্নটা তুলি, এখানে লিমিট 0 আর এখানে আছে হলো পাই, এখানে আছে সে 3 রুট ওভার 1 মাইনাস এই যে আমাদের আছে cos x, আর এইখানে আছে আমাদের sin x dx। দেখো এই ম্যাথটা আমি যদি বলি আমি এটা জেড ধরে নাও করতে পারবো, আমি এটা জেড ধরে করতে পারবো আর কি, মানে জেড না ধরে, আমি চাচ্ছি যে আমি আসলে জেড না ধরে করি, কিন্তু ফার্স্ট টাইমের জন্য একটু আমরা দেখি, আমরা ফার্স্ট টাইম একটু জেড ধরে করি, কারণ জেড ধরে করলে প্রত্যেকটা ম্যাথ ইজি হয়, আর জেড না ধরে করলে কিন্তু ম্যাথটা একটু কঠিন বা একটু একটু আর কি ঝামেলা হয়। তো দেখো আমি এখানে কি করি, আমি এই যে ব্র্যাকেটে যেহেতু আমার সমস্যা করতেছে ব্র্যাকেটেরটা, আমি এই ব্র্যাকেটে যেটা আছে তাকে আমি জেড ধরবো, বা তুমি কাকে জেড ধরবো এটা তুমি নিজেই বুঝতে পারবা। তুমি এতক্ষণ যেহেতু ইন্ডিকেশন করে আসছো, তোমার মধ্যে এই প্রশ্নটা জাগা উচিত যে আমি কাকে জেড ধরবো, সেই ফলাফলটা আমি একলা একলা পাচ্ছি কিনা, এবং এটা ইন্ডিকেশনে বারবার প্র্যাকটিস করতে করতে তুমি নিজে নিজে ফিল করতে পারবা যে কাকে আমি জেড ধরবো। তাহলে দেখো 1 মাইনাস cos x কে আমি জেড ধরলাম। ওকে, 1 মাইনাস মানে 1 মাইনাস cos x কে আমি জেড ধরলাম। জেড ধরার পর আমি যদি দুই পাশে এখন ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো 0 মাইনাস মাইনাসে প্লাস, এখানে আসবে কত আমাদের, এই তো সাইন এক্স, এই পটার সাথে আমাদের ডিজেড বাই ডিএক্স, এই ডিএক্সটা গুণ যায়, আর এখানে আছে হলো ডিএক্স। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে এই তো সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তারপর আমরা একটু লিমিটে আসি, যেহেতু আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করব, জেড ধরছি, তাহলে আমাদের এখন লিমিটে আসতে হবে। লিমিটে কেমনে আসবে দেখো, এক্স ইকুয়াল টু আপার লিমিট আছে হলো পাই, এক্স ইকুয়াল টু পাই হলে, এক্স ইকুয়াল টু পাই হলে জেড ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু পাই হলে জেড ইকুয়াল টু কত 1 মাইনাস, এই তো এইখানে দেখো জেড মানে কত 1 মাইনাস কস পাই, কস পাইয়ের মান কত, কস পাইয়ের মান হলো -1,
কস পায়ের মান কত -1, কারণ কি কস 0 ডিগ্রি 1 হলে কস পায়ের মান -1, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস -1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে আপার লিমিট জেডের বেলা আসতেছে হলো 2, তাহলে এক্স ইকুয়াল টু পাই হইলে জেড ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু যদি আমাদের এখন পাই না হয়ে 0 হয়, যেহেতু আমাদের লোয়ার লিমিট 0 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু 1 মাইনাস কস 0, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমার এখন আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু বের করা শেষ। তারপরে আমরা এখন ম্যাথ করবো আর কি। দেখো এখানে যখন এক্স ইকুয়াল টু পাই তখন জেড ইকুয়াল টু ছিল 2, এক্স ইকুয়াল টু তখন 0, জেড ইকুয়াল টু ছিল 0। তাহলে এখন 3কে বাড়িয়ে আনছি, ভেতরে যে 1 মাইনাস কজ এক্স তাকে আমরা জেড ধরছি, আর এই যে সাইন এক্স ডিএক্স এই মানটা কত আমাদের ডিজেড, পুরোটার মান হলো ডিজেড। তারপরে কিন্তু ইজি ক্যালকুলেশন, তারপরে আর ক্যালকুলেশন আমি করে দিলাম না। এখন এই সেম ম্যাথটা যদি আমি ওই জেড না ধরে করতে চাই তাহলে কোন আপনাতে যাব, এখানে ধরো 3 নিয়ে আসলাম, এখানে আমি 0, এখানে পাই আছে, রুট ওভার এই তো 1 মাইনাস এই যে আমাদের কজ এক্স, আর এইখানে আমাদের সাইন এক্স ডিএক্স। এখন এইখানে যে কাজটা করব দেখো, আমি সাইন এক্স ডিএক্স এইটুকু একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কি, যে প্রশ্নের উত্তর হলো ডি মাইনাস কজ এক্স, ডির পেটের ভিতরে মাইনাস কজ এক্স যায়, কিন্তু মাইনাস কজ এক্স এনে কিন্তু আমার ম্যাথে কোনো লাভ হচ্ছে না, ওটা এনে কিন্তু ম্যাথে আমি আগাতে পারবো না, সামনের দিকে কিন্তু আগাতে পারবো না। তাই সামনের দিকে আগাতে চাইলে আমি যে কাজটা করব, 1 মাইনাস এই যে কজ এক্স, এইখানে যখন আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করব, ভ্যারিয়েবল চেঞ্জ করার সময় এখানে 1 মাইনাস কজ এক্স, ডি এর পেটের ভেতরে 1 মাইনাস কজ এক্স আনলাম, ডি এর পেটের ভেতরে যখন আমি 1 মাইনাস কজ এক্স আনবো, তুমি একটু দেখো এই এটার অন্তরীকরণেই কিন্তু সাইন এক্স আসে, কারণ কি, কার অন্তরীকরণ সাইন এক্স, আমি বললাম 1 মাইনাস কজ এক্স এর অন্তরীকরণ সাইন এক্স। 1 মাইনাস কজ এক্স আনার কারণ আমি এই দুইটা ম্যাচ করাতে চাই, যাতে আমার ম্যাথটা করতে গেলে আমার আর কোনো বাধার সম্মুখীন হতে না হয়। এখন দেখো আগে ছিল dx আর এখন হইল কি d1 মাইনাস cos x, তাহলে এখন আগে ছিল x এর লিমিট, তাহলে এখন কি 1 মাইনাস cos x এর লিমিট হবে, তাহলে আমার এখন লিমিট এই যে মানটা আমি এখানে বসাইছি এই মানটা কিন্তু ঠিক না, এই মানটা কিন্তু ভুল। তাহলে আমরা এখন লিমিট কিভাবে চেঞ্জ করি, যখন x এর মান পাই ছিল তখন মানে x এর আপার লিমিট ছিল পাই, এখন যদি আমি ভ্যারিয়েবলটা 1 মাইনাস cos x করছি, তাহলে এখন আপার লিমিট কত হবে, আপার লিমিট হবে 1 মাইনাস, আপার লিমিট হবে 1 মাইনাস cos পাই, লোয়ার লিমিট কত হবে 1 মাইনাস cos 0, যাকেই আমরা বলতেছিলাম 1 মাইনাস cos পাই মানে হলো 2 ডিগ্রি, মানে শুধুমাত্র 2, আর 1 মাইনাস cos 0 ডিগ্রি মানে হলো শুধুমাত্র 1। ক্লিয়ার? তারপরে দেখো এই ম্যাথে ধরো আমি লাইনটা ধরো মিশে দিলাম, এই ম্যাথটা আর ওই ম্যাথটার মধ্যে কোনো তফাৎ নাই। দেখো তো এই পুরোটাকে জেড আর এইটুকু ডিজেড, এখানে এক, এখানে এক না, হ্যাঁ এখানে এক, এক না সরি এখানে 0, এখানে 0 0, 1 মাইনাস কস 0 মানে 1 মাইনাস 1 0, আর এখানে 2। এই লাইন আর আগের লাইনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। আচ্ছা ওটা আমি আর কি মিশে দিয়েছি, আগের যে জিনিসটা আর কি আগে জেদ ধরে করলাম তার মধ্যে কিন্তু কোনো প্রকার তফাৎ নাই। ক্লিয়ার? তাহলে এখন এই ম্যাথটা আমরা যখন আবার একটু করতে চাবো তখন কিভাবে করব, ধরো এই পরের লাইনটা, তাহলে এখন ইন্টিগ্রেশন যদি করি তাহলে 1 মাইনাস কজ এক্স তার পাওয়ার মানে এই পুরোটার উপর যেহেতু আছে হাফ, তাহলে কি করলাম 1 মাইনাস এই যে কজ এক্স হাফ প্লাস 1, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই এইটুকুতে হাফ প্লাস 1, এইখানে আসবে কত, এখানে আসবে 2,0, 2 আর লোয়ার লিমিট হলো 0। এখন এই 2 কার মান, 2 কিন্তু পুরো এই আমাদের 1 মাইনাস কজ এক্সের মান, 2 কিন্তু সম্পূর্ণরূপে এই তো 1 মাইনাস কজ এক্সের মান। ওকে, 2 কিন্তু সম্পূর্ণভাবে 1 মাইনাস কজ এক্সের মান, ভুলেও কিন্তু এক্সের মান না। তাহলে যেখানে 1 মাইনাস কজ এক্স আছে সেখানে আমরা এখন বসাবো 2, যেখানে 1 মাইনাস কজ এক্স আছে সেখানে বসাবো হলো 0। একটা কাজ করি, এই যে এটা কত, এটা হলো আমাদের 3/2, তাই 3/2কে আমি সবার আগে একটু সামনে নিয়ে আসলাম। 3/2কে যদি এখানে সামনে নিয়ে আসি, আচ্ছা মানে এই 3/2 আছে হরে, তাহলে সামনে আনা যাবে কিন্তু 2/3 সামনে আনতে হবে। 1 মাইনাস কজ এক্সের মান হলো 2 টু দি পাওয়ার, এখানে আসতেছে আমাদের 3/2 মাইনাস 0 টু দি পাওয়ার 3/2। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা আমাদের সঠিক উত্তর। ওকে, পরটাতে যাচ্ছি, তাড়াতাড়ি করতে হবে। ধরো আমি জি নাম্বারটা আর করতে চাচ্ছি না, কারণ কি জি নাম্বারটা দেখো ইজি, জি নাম্বারটা এই যে হরের যে অন্তরীকরণ 1 মাইনাস সাইন এক্স, তুমি এইটুকুকে প্রশ্ন করো,
তুমি এই এই যে cos x dx এইটাকে প্রশ্ন করো, এটা কারান্তরীকরণ। এটা দেখো এটা আসবে আমাদের 1 প্লাস সাইন এক্স অন্তরীকরণ, তারপর পারবো। তারপর এইচ নাম্বারটাও দেখো পারবো, এইচ নাম্বারটা দেখো বুয়েটের ম্যাথ হোক আর যেখানকার ম্যাথ হোক, তুমি এই যে সাইন থিটা ডি থিটাকে প্রশ্ন করো, সাইন থিটা ডি থিটাকে প্রশ্ন করো যে এটা কারান্তরীকরণ, এটা দেখবা 1 প্লাস কস থিটা, মানে এইখানে একটা মাইনাস লাগবে, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা কারান্তরীকরণ, মাইনাস সাইন থিটা কারান্তরীকরণ, 1 প্লাস কস থিটা অন্তরীকরণ, তারপরে ম্যাথগুলো পারবো, এইচ পারবো আই পারবো। তার মানে আমাদের 5 শেষ, 5 আমাদের ডান। বলো আমাক দিয়ে কি 6 নাম্বারটা করোনা উচিত হবে কি হবে না, একটু বলো। 6 যদি আমি করে দিই, এর থেকে দুঃখজনক কাহিনী একটাও নাই। এখানে আমাদের সবগুলোতে 2 সাইন এ সাইন বি, মানে আমি একটু লিখি, এই তো আমরা জানি না যে 2 সাইন এ কস বি, তারপর আমাদের 2 কজ এ সাইন বি, তারপর আরও আছে আমাদের ওই তো 2 কজ এ কস বি, 2 সাইন এ সাইন বি, সেই ফর্মুলাগুলোরই সবগুলো ম্যাথ। তাই এটা আমি করাবো না, এটা আমরা মানে তোমরা যদি আমাকে বলো ভাই এটা করে দেন, আমি এটা করে দেবো না। কারণ এই ম্যাথ করে দিলে মানে ইন্টিগ্রেশন তাহলে তোমরা শেখোনি কোনো কিছুই, তাহলে বুঝতে পারোনি, এতদিন যা পড়াইছি কিচ্ছু বুঝতে পারোনি। সে কারণে এটা আমি করাবো না, এটা খুবই ইজি, খালি এখানে 2 আনবা, হাফ আনবা, তারপর ক্যালকুলেশন করে এইখানে কিন্তু কোনো লিমিট চেঞ্জ করতে হবে না। লিমিট দেখো মনে রাখবা, লিমিট আমরা তখনই চেঞ্জ করব যখন আমরা এই যে ডিএক্স ছিল, ডিএক্সকে আমি ডিজেড বা ডি এর প্যাটের ভিতরে কোনো একটা কিছু নতুন কিছু আনবো, নতুন কিছু আনলে কিন্তু তখন আর এক্সেল লিমিট প্রয়োগ হবে না, তখন আমাদের লিমিট চেঞ্জ হবে। এ বাদে কিন্তু লিমিট অন্য কোথাও চেঞ্জ হবে না। যেমন আমরা যদি বলি এই 4টা ম্যাথের বা 3টে ম্যাথের একটাতেও কিন্তু লিমিটের কোনো পরিবর্তন করার দরকার নাই। ওকে ওকে পাঠাতে যাই, তো সময় নাই। দেখি এই ম্যাথগুলো আমরা পারি কিনা। এই ম্যাথগুলো ইজি, দেখো আমি লিমিটের কাজ করতেছি না, দেখো আমি যে যে কাজ করি, এখানে ইন্টিগ্রেশন অফ কজ এক্স আছে, কজ এক্সই রাখলাম, ইন্টিগ্রেশন অফ কজ এক্স আছে, কজ এক্সই রাখলাম, কজ এক্সই রাখলাম। এইখানে দেখো সাইন কিউব এক্স আছে না, সাইন কিউব এক্সকে আমি একটু সাইন স্কোয়ার এক্স, আর এইখানে একটা কি হলো, এখানে একটা সাইন এক্স ডিএক্স রাখলাম, রেখে এখানে একটা মাইনাস নিয়ে আসলাম, এখানে একটা মাইনাস নিয়ে আসলাম। আই হোপ বুঝতে পারতেছে কেন আমি মাইনাস আনলাম, কারণ আমি এখন প্রশ্ন করব যে কার অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, আমি সেই প্রশ্নের উত্তর কি, কদ এক্সের অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এই যে আমাদের কজ এক্স, এইখানে 1 মাইনাস মানে সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, আর এই পুরোটার উত্তর হলো ডি অফ কজ এক্স, ডি অফ কজ এক্স। আচ্ছা এই কালারই ভালো, মানে হলুদ কালারই ভালো। এখন ডি অফ কজ এক্স, আচ্ছা কার ফোনে আসলো মেসেজ? আচ্ছা তাহলে এখন ডি অফ কজ এক্স, তাহলে এখন আমরা যখন যেহেতু আগে লিমিট ছিল কত, আগে লিমিট ছিল π/2, আর বর্তমানে লিমিট হলো 0, আর বর্তমানে লিমিট হচ্ছে মানে আপার লিমিট π/2, লোয়ার লিমিট হলো 0। তাহলে যেহেতু আমি এখন ভ্যারিয়েবল চেঞ্জ করছি, তাহলে আমার এখন লিমিটটাও চেঞ্জ হবে। আগে ছিল x = π/2, আর এখন হলো cos x, তাহলে x = π/2 হলে cos π/2 = 0, x = 0 হলে cos 0 = 1। তারপরে আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যে মান আসবে সেটা আমাদের উত্তর। ক্লিয়ার? বীর বেলাতেও দেখো ইজি, বীর বেলাতেও ওই সেম অ্যাপ্রোচ। বীর বেলাতে কী করা লাগতেছে, বীর বেলাতে দেখো এখানে আমাদের কস কিউব এক্স আছে, তাহলে এখানে একটা কাজ করি, প্রথমে এইটাকে আমরা কজ এক্স স্কোয়ার এক্স লিখি, আর এইখানে আমরা এই তো কজ এক্স ডিএক্স দ্বারা প্রশ্ন করি, আর এইখানে ধরো সাইন এক্স যেভাবে আসে সেভাবেই থাকলো। এইটুকুর প্রশ্নের উত্তর কি, এইটুকুর প্রশ্নের উত্তর হলো ডির পেটের ভিতরে আমাদের সাইন এক্স আসবে, কারণ কি সাইন এক্সের অন্তরীকরণ হলো কজ এক্স। এইখানে আমাদের রুট ওভার সাইন এক্স যেভাবে আসে সেভাবেই থাকবে, আর এই আমাদের কজ স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এইখানে 0। আচ্ছা এখন কথাটা হলো 0 না, আগে ছিল আপার লিমিট 0 আর π/2, এটা কার লিমিট, এটা ছিল এক্সের লিমিট, কিন্তু এখন কিন্তু লিমিট বসাতে হবে সাইন এক্সের লিমিট বসাতে হবে। তাহলে সাইন এক্স আগে ছিল x = π/2, তাহলে এখন যদি আমি আপার লিমিট সাইন এক্সটা বসাই, তাহলে x = π/2 হলে সাইন π/2 = 1, x = 0 হলে সাইন 0 ডিগ্রির মান হলো 0।
তারপর আমরা সিম্পল ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশনে যখন এখানে একটা এই 0 আর 1, এই 1 আর 0 কিন্তু ভুলেও এক্স এর জায়গায় বসাবো না। আমি কিন্তু বারবার বলতেছি এই মানটা কিন্তু এক্স এর জায়গায় বসবে না। এই 1 আর 0 কিন্তু সাইন এক্স এর মান, এটা কিন্তু ভুলেও কোনো প্রকার ওই এক্স এর মান না, এটা কিন্তু সাইন এক্স এর মান। ওকে, খুবই সাবধান, মানে খুবই সাবধান। এই প্রসেসে যদি ম্যাথ করতে চাও তাহলে এইগুলো একটু মাথায় রাখতে হবে। আর যদি এইগুলা প্যারা লাগে, যদি এইগুলো কঠিন লাগে, তাহলে যে কাজ করো তুমি জেদ ধরে করো, তাহলে তোমার জন্য বেস্ট। জেদ ধরে করবে ধরো অন্যরা, কিন্তু আমি আসলে জেদ নিয়মটা পছন্দ করি না। দেখো জেদ ধরে যদি করতাম তাহলে এটা আসতো 1 মাইনাস এই যে আমাদের জেড স্কোয়ার টু দি পাওয়ার মানে ডিভাইডেড বাই রুট ওভার জেড, এখানে আসতো ডিজেড। তারপরে দেখো এখন কিন্তু ম্যাথটা তুলনামূলক করা ইজি। ক্লিয়ার? ওকে, 7 গেল, এত 7। আটের বলো আমি কোনটা করে দেবো বলো? বলা তো যাবে না। ধরো আটের আমি ডি করে দিই আর এ করে দিই, বি সি তোমরা পাবো, এবং আমি পুরোপুরি করে দেবো না, তার সাথে একটু হিন্টস দিই বা একটু দেখি কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো এইটের এ কি বলছে যে সাইন ইনভার্স এক্স, তারপর আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই ম্যাথটা আমি প্রথমে বিগিনার যারা ধরো নুব, তারা ধরো কম বোঝো, তো সেই কারণে আমি জেদ ধরে করি। ওকে, আমি এখানে ধরো প্রথমে আগে জেদ ধরে করবো। এখানে আছে কত 0, এখানে আছে 1, এখানে আছে আমাদের সাইন ইনভার্স এক্স পুরোটার ওপর স্কোয়ার, তারপরে এখানে ধরো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইখানে আমি জেদ ধরবো কাকে, আই হোপ বোঝা উচিত যে কাকে জেদ ধরতে হবে। যেহেতু আমি লবে যেটা আছে, লবে যে সাইন ইনভার্স এক্স আছে তাকে অন্তরীকরণ করলে নিচেরটা পাচ্ছি, তাহলে আমি এই পুরোটাকে জেদ ধরবো। এই যে আমাদের সাইন ইনভার্স এক্সকে আমি ধরো জেদ ধরবো, জেদ ধরলাম। একে অন্তরীকরণ করলে কত আসে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স এর ডিএক্স আর আরই গুণ হইলো, আর এখানে আসতেছে আমাদের ডি জেড। ওকে, তারপর এখন আমাদের লিমিট দেখতে হবে। আগে এক্স ইকুয়াল টু ছিল 1, এক্স ইকুয়াল টু 1 মানে আপার লিমিট ছিল 1, তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে জেড ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই 1 এইখানে বসে দাও। এক্স ইকুয়াল টু 1 হলে জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 কত, কার অ্যাঙ্গেল বা কোণ মানে কত ডিগ্রির মান 1, সাইন পাই বাই 2 এর মান 1। আচ্ছা, যখন এক্স ইকুয়াল টু লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হলো 0, লোয়ার লিমিট এই যে দেখো 0, তাহলে লোয়ার লিমিট 0 হলে এই 0 মানটা এইখানে বসায় দাও, তাহলে সেখানে জেড এর মান আসতেছে আমাদের কত, 0। শেষ, লিমিটের কাজ শেষ। তাহলে আমরা এখন ম্যাথে যাইতে পারি। দেখো এখন খালি কোনো কিছু, এখন খালি আমরা মান বসাবো। সাইন ইনভার্স এক্স সমান ধরছিলাম হলো জেড স্কোয়ার। আর এইখানে দেখো তো এই লাইনটা আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে আমাদের সাইন ইনভার্স এক্স পুরোটার উপর স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসতেছে আমাদের ডিজেড। তাহলে এই পুরোটার মান কিন্তু আছে, সরি এখানে ডিএক্স মানে এই জিনিসটাকে আমি একটু এইভাবে লিখলাম, এই পুরোটার মান আমরা পাচ্ছি হলো ডিজেড। তাহলে জেড স্কোয়ার ডিজেড, আপার লিমিট হলো পাই বাই 2, লোয়ার লিমিট হচ্ছে হলো 1, তাহলে কি আসবে, জেড কিউব ডিভাইডেড বাই 3, জেড কিউব ডিভাইডেড বাই 3, এখানে 0 আর এখানে হলো পাই বাই 2। তাহলে এখন এখানে 1 ডিভাইডেড বাই 3 বাইরে আনলাম, তারপর এখানে পাই বাই 2, তারপর এর ওপর কিউব মাইনাস এই আমাদের 0-র ওপর কিউব, তারপর ধরো ক্যালকুলেশন করলে যা আসবে সেটা আমাদের ম্যাথের উত্তর। ওকে, আমি যেহেতু এ করে দিছি তা আমি মনে করি না যে বি সি ডি আর করে মানে করে দেওয়ার কোনো দরকার আছে। ডি করে দিতে চাইছিলাম কিন্তু ডি খুবই ইজি। দেখো ডি কি করব, আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো কথা মনে পড়ছে, আমি তো এটা জেড ধরে করলাম। এখন জেড ছাড়া কিভাবে করি দেখি একটু। জেড ছাড়া ধরো আমি একটু মানে একটু ক্রিটিক্যাল কেস, ধরো আমি এই, আচ্ছা একটা কাজ করি,
8-এর এ যেহেতু জেড ধরে করে দিছি, 8-এর ডি জেড ছাড়া করে দিচ্ছি। তোমরা 2 নিয়মে শিখে গেলা, তাহলে আমার ডিও করা হলো, এও করা হলো। দেখো আমি যদি এখন 8-এর ডি নাম্বারটা জেড ছাড়া করতে চাই, তাহলে একটা কাজ করি, এখানে 0 আছে, 1 আছে, আমি একটু আলাদা করলাম। এই যে আমরা ট্যান ইনভার্স এক্স, আর এখানে কি আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, পুরোটা আছে আমাদের ডিএক্স। তাহলে এইটাকে একটা প্রশ্ন, এই প্রশ্নের মানে কি, কার অন্তরীকরণ 1 প্লাস এক্স স্কোয়ার, কার অন্তরীকরণ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স, ডি এর পেটের ভিতর কিন্তু আমার এখানে ডি অফ ট্যান ইনভার্স এক্স আসবে। এখন আগে ছিল এক্স এর লিমিট, এক্স এর আপার লিমিট, মানে এক্স এর আপার লিমিট ছিল হলো 1, এক্স এর লোয়ার লিমিট ছিল কত, 0। এখন আগে ছিল ডি এক্স, অর্থাৎ ভ্যারিয়েবল ছিল এক্স, কিন্তু এখন কিন্তু ভ্যারিয়েবল ট্যান ইনভার্স এক্স। তাহলে এই 1 আর 0 লেখা কিন্তু এখানে ঠিক হয় নাই। তাহলে এখন কি লিখবো, এক্স যখন ছিল 1, এক্স যখন 1, তখন ট্যান ইনভার্স এক্স কত হচ্ছে, ট্যান ইনভার্স এক্স হচ্ছে আমাদের π/4। এক্স যখন 0, তখন ট্যান ইনভার্স এক্স এর মানটাও 0। কিভাবে দেখো, এক্স ইকুয়াল টু 1 হইলে ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 কত ডিগ্রির মান, 1 π/4। এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এক্স ইকুয়াল টু 0 হলে এটা আমাদের ট্যান ইনভার্স 0, এই মানটা আসতেছে আমাদের 0। ক্লিয়ার? ওকে, তারপরে পারবো, তারপরে ইজি ক্যালকুলেশন। এবং এই ক্যালকুলেশনে যখন আমরা এদের ট্যান ইনভার্স এক্স, যেহেতু এটা এখন আমাদের ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড এর মতো আসতেছে, তাই ট্যান ইনভার্স এক্স পুরোটার ওপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এইখানে 0 আর এখানে π/4। এখানে একটা জিনিস সাবধানে মনে রাখতে হবে, যে এই যে π/4, এই যে π/4টা, এই যে π/4 যেটা আছে আমাদের, এই π/4 কিন্তু এক্স এর মান না, π/4 কিন্তু ট্যান ইনভার্স এক্স এর মান, কারণ আমি ডি এর এইখানে ভ্যারিয়েবল অলরেডি চেঞ্জ করে ফেলছি। তাই খুবই সাবধান, মানে খুবই সাবধান, এইগুলা যাতে ভুল না হয়। ওকে, 8 ডান, 8 ডান। এখন আমরা যেটাতে যাব 9, এটা 9, হ্যাঁ এটা 9। এগুলো আসলে করান লাগে না, এইগুলোর মধ্যে ধরো কোনটা করে দেবো, কোনটা করে দেবো, না এইখানে কয়টা ম্যাথ মেবি করে দেওয়া লাগবে, দেখি। ধরো 8-এর আমি 8-এর এ বি সি ডি ই এফ, আল্লাহ সবই এক, সবই সেম টাইপ। মনে করছিলাম যে কোনোটা আবার আলাদা টাইপ আছে, কিন্তু সবই একটাই। ধরো যেটা বেশি আসছে, ই নাম্বারটা বেশি আসছে, এফ নাম্বারটা বেশি আসছে, আবার হলো এইচ নাম্বার বেশি আসছে। তাহলে এ থেকে এইচ 8টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথ দেখে একটু আমি করে দিই। ওকে, ধরো সি আর বেশি আছে, তবে আমি যদি বলি ই করে দিলে বাকিগুলো পারবা। ই দিয়ে শুরু করি আপাতত। দেখো এখানে কত আছে, 0, 2, এখানে আছে এক্স, এক্স ডি এক্স রুট ওভার 9 মাইনাস 2x²। এখন আমি আর ওই জেড ধরে করাবো না। তোমার যদি জেড ধরে পছন্দ হয় তাহলে তুমি জেড ধরে করতে পারো, কিন্তু আমি আর জেড ধরে করাবো না, কারণ বেশি নিয়ম শিখলে একটা নিয়ম আর কি ওই আর কি মাথায় থাকবে না, প্লাস টাইম কনজিউমিং, হুদাই টাইম নষ্ট করে কী দরকার। দেখো এইখানে এইটা হলো একটা প্রশ্ন, এক্স যে এক্স একটা প্রশ্ন, যে কার অন্তরীকরণ এক্স। তুমি বলতে পারো যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ এক্স। ক্লিয়ার? মানে তুমি আর কি বলতে পারো যে এক্স স্কোয়ার অন্তরীকরণ এক্স, কিন্তু মানে 2x, ধরো আমি 2টা এখানে হাফ দ্বারা ভাগ করে আনলাম, কিন্তু আমি যদি 2x লিখি তাহলে কিন্তু আমার কোনো প্রকার লাভ হচ্ছে না, আমার কিন্তু লস হয়। তাহলে আমি এমনভাবে করব, এমনভাবে এই উত্তরটা বা ডি এর প্যাটার্নের মধ্যে এমন একটা জিনিস আনবো যা এর সাথে ম্যাচ খায়। তুমি ফার্স্টে আগে একটা কাজ করো, 0, 2 এইটাকে অন্তরীকরণ করে উপরে একটু বসায় দাও। এটাকে অন্তরীকরণ করে যদি আমরা উপরে বসাই দিই তাহলে একটু দেখি তো কি হয়। ধরো এটাকে অন্তরীকরণ করে এইটা যা আছে এখানে রাখলাম, এটাকে ফার্স্টে অন্তরীকরণ করে যদি ওপরে রাখি তাহলে দেখি কি হয়। দাঁড়াও, এখানে 2x², এই পরটাকে অন্তরীকরণ করলে আসে কত, -4x, তাই না? 2 সামনে আসে, 2 গুণন 2 আর এখানে 4x। তাহলে উপরে ছিল x, শুধু x, আর এখানে আনছি -4x। তাহলে -4 বেশি আনছি, -4 দ্বারা আমি ভাগ করে দিলাম, আর এর কোনো চেঞ্জ হয়নি। তারপরে এইটুকু একটা প্রশ্ন, যে কার অন্তরীকরণ -4x। আমি বলবো যে 1/-4, এইখানে ডির ভ্যারিয়েবল আমি তখন চেঞ্জ করব, 9 - 2x², এর অন্তরীকরণ হলো 4x, -4x। ক্লিয়ার?
কারণ কি আমার তাহলে ম্যাথটা করতে সুবিধা হবে, ম্যাথটা করতে আর কোনো সমস্যা নাই। এখন যেহেতু আগে ছিল ডিএক্স, ডিএক্স এর জন্য এইখানে আপার লিমিট আর লোয়ার লিমিট ছিল, তাহলে আমার এখন d9 - 2x² এর জন্য আপার লিমিট লোয়ার লিমিট বের করতে হবে। তাহলে এখন দেখো x = যখন 2, তখন এই 9 - 2x² কত হয়? 9 - 2x² যদি একটু ক্যালকুলেশন করে দেখো, এই ক্যালকুলেশনগুলো আসলে মুখোমুখি করা যায়, এই জন্য একটু আর কি মনে মনে করতে পারো। x যখন 2, তখন আমাদের 9 - 2x² মানে কি 9 - 4, 9 - 4 মানে হলো 5। ওকে, x যখন 0, তখন এই তো 9 - 2x², এইটা আসে হলো 0। আমরা যখন আসলে জেড ধরি, তখন কি করি কি, এই পুরোটাকে জেড ধরি, তখন একবার লিখি যে z = 5, এই পুরোটাকে লিখি যে z = 0। তখন এইখানে এই পুরোটার বদলে একটা জেড থাকে, এই পুরোটার বদলে একটা জেড থাকে, অর্থাৎ তখন যারাই যে dz/√z, জাস্ট এটাই, এছাড়া আর কোনো কিচ্ছু না। তো আমি মনে করি ওই জেড আলাদা করে ধরার কোনো প্রকার দরকার নাই, যে ম্যাথ পারে সে এমনি এমনি ম্যাথ পারবে। ওকে, তো আমি এই জিনিসটা একটু মিশাই দিই। তাহলে আমাদের এখন কাজ শেষ। এখন x = 2 এর জায়গায় লিমিট বসাবো হলো 5, x = 2 হলে লিমিট বসবে হলো 5, যখন 0 লিমিট বসবে এখানে 0। কার লিমিট এটা? ডির ভিতরে যে আছে তার লিমিট, ডির ভিতরে আছে 9 - 2x², তার লিমিট। তাহলে আমরা এখন কি করব, 1/4 পুরোটার অন্তরীকরণ যদি করি, তাহলে এখানে 9 - 2x², এইখানে মাইনাস হাফ আছে, তাহলে -1/2 + 1, ওই পাওয়ার দ্বারাই ভাগ, ওই পাওয়ার দ্বারাই তো -1/2 + 1 দ্বারাই ভাগ হবে। তারপর সিম্পল আমাদের খালি হ্যান্ড ক্যালকুলেশন। যদি আমরা এখন হ্যান্ড ক্যালকুলেশন করি, দেখো এইখানে কত আসে, -1/2 + 1 না, -1/2 + 1 মানে কি -1/2, তাহলে -1/2 আসে হরে, তার মানে -2 সামনে আসবে, তাহলে 1/4 = -2। তারপর আমরা মানগুলো বসাই দিই। এই যে আমাদের আচ্ছা, এখানে আপার লিমিট লোয়ার লিমিট দেখার কথা মনে নাই, ধরো এইটা আমি আবার একটু লিখি যে 9 - 2x², এখানে আমাদের এসেছে -1/2, এখানে আসছে 0, আর এখানে আসছে 5। ধরো এখানে যদি আরেকটু করি, তাহলে এখানে আসে কত, 1/2, আর এখানে আসে কত, 1/9 - 2x², এখানে আসে 0 আর 5। এই 0 আর 5 কিন্তু x এর মানটা, আমি আবারও বলতেছি, x এর মান কিন্তু 0 আর 5 না, এই মানটা হলো 9 - 2x² এর মান হলো 5। তাহলে এখন খুবই ইজি, এখানে 1/5 - 1/0, অ্যান্সার আসবে 1/10। আই হোপ উত্তর মিলছে, না মিললেও ধরো কিছু করার নাই, তোমরা উত্তর মিলে নেবা, কারণ আমার এখানে ভুল হতেও পারে। 9-এর, তাও আমি দেখি উত্তর মিলছে কিনা। 9-এর এ না, 9-এর হলো ই করলাম, 9-এর ই, 9-এর ই, 9-এর ই, 9-এর ই, 9-এর ই কই গেল, 9-এর ই তো করছি না, 9-এর ইর উত্তর আমার আসছে 1/10, কিন্তু প্রশ্নের উত্তরে দেওয়া আছে শুধু 1 দেওয়া আছে। কোথায় ভুল করলাম? ভুল তো কোথাও করার কথা না, দেখি একটু তাও লিমিট বসাতে কি কোথাও ভুল করছি, লিমিট লিমিট একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আমি ভুলটা আসলে ধরতে পারছি, আমাদের প্রসেস ঠিক আছে, ভুলটা হয়েছে লিমিট ক্যালকুলেশনে। যখন কত, যখন আমাদের কত আছে দেখো, ধরো একটু ছোট করি, ইস, যখন এখানে 2 ধরছি, তাহলে 9 - 2x² কত, 5 হবে না, 9 - 2 × 2², তাহলে 9 - 4 × 2 মানে এখানে আসবে 1। আর এটার ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে, যখন x = 0 তখন আসবে 9 - 2 × 0, মানে অ্যান্সার আসবে 9। তার মানে আমাদের লিমিট ধরাটা ভুল হয়েছে, যার কারণে ম্যাথটা ভুল হয়েছে। আমাদের এখানে ধরো সবই ঠিক আছে, 1 এখানে আমাদের 9, 1 এখানে আমাদের 9, এখানে 1 এখানে আমাদের 9। তারপর একটু আমরা যদি ক্যালকুলেশন করি, এবার দেখো ম্যাথ মিলে যাবে, মিলে যাওয়া উচিত। 1/1 - 1/9, আবার কি কোথাও ভুল করলাম? আচ্ছা, 59 মিনিট আমার কাটাকাটি করা লাগবে। ওহো, এই দেখো আমি আসলে
মাথা ব্যথা গেছে। এই পুরোটা ক্যালকুলেশন হলে কত আসে? মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হলো প্লাস হাফ, এই কারণে ম্যাথটা এখান থেকে ভুল হয়েছে। তো আমি এইটুকু পুরোটা কেটে আবার একটু করে দিচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, যে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর, জিরো আর এখানে ফাইভ, জিরো আর ফাইভ না, লিমিট এখন তো একটু চেঞ্জ হবে না, লিমিট আগে লিমিট একটা হবে এক, একটা হবে নয়, আপার লিমিট এক, লোয়ার লিমিট হলো নয়। তারপর এখানে কত আসবে আমাদের, নাইন মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান, মাইনাস হাফ প্লাস ওয়ান মানে শুধু হাফ, নিচে আমাদের আসবে শুধুমাত্র হাফ। তারপর এই হাফটা যদি উপরে চলে যায় তাহলে আসবে মাইনাস ওয়ান বাই ফোর গুণন দুই। তারপর এখানে যদি আমরা এখন একটু মানটান বসাই, মানে মানটান বসাবো বলতে এখানে এইটুকু আমার কাটিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, এইটুকু কাটে দেবো, কাটে দিয়ে আবার করবো, রেকর্ড এক্সপোর্ট দেবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখো নয়ের ই যদি শুরু করি, নয়ের ইতে যেহেতু নয়ের ই বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ মনে হচ্ছে, একটু জুম করা লাগবে নাকি? ওকে দেখি একটু জুম করি, জুম ধরো এখানে, হ্যাঁ নয়ের ই। ওকে দেখো নয়ের ই আর কি, নয়ের ই কি বলছে, নয়ের ই বলছে যে ইন্টিগ্রেশন অফ জিরো এখানে টু এক্স ডি এক্স রুট ওভার আমাদের নাইন মাইনাস এক্স স্কোয়ার, নাইন মাইনাস টু এক্স স্কোয়ার। ওকে, নাইন মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে এই জিনিসটা বলছে। এখন কথা হলো, আমরা যখন এইখানে আমি উপরে দেখো কি আছে, এক্স ডিএক্স আছে, তাহলে উপরে যদি এক্স ডিএক্স থাকে তাহলে এটা একটা প্রশ্ন, তুমি একটু প্রশ্ন করো কার অন্তরীকরণ এক্স, দেখো তুমি কোনো প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছ না, কারণ এক্স স্কোয়ারের অন্তরীকরণ হলো টু এক্স, টু নাই, তাহলে আমরা এখন একটা টু আনতে পারবো। কিন্তু আমি যদি এখানে ডির পেটের ভিতরে এক্স স্কোয়ার নিয়ে আসি তাহলে আমার কিন্তু কোনো লাভ নাই। আমার লাভ হবে যদি আমি ডির পেটের ভিতরে, নাইন মাইনাস টু এক্স স্কোয়ার আনতে পারি, ডির পেটের ভিতরে যদি আমি নাইন মাইনাস টু এক্স স্কোয়ার আনতে পারি তাহলে আমার লাভ আছে। তাহলে এটা আনতে গেলে দেখো তো কী কী চেঞ্জ করা লাগে। এখানে ধরো ইন্টিগ্রেশন অফ এই টু জিরোই ছিল, এখানে একটা কাজ করলাম, যে কাজটা হলো মাইনাস এখানে একটা ফোর আনলাম, মাইনাস যদি এখানে একটা ফোর এক্স আর এখানে একটা ডি এক্স, এখানে ওয়ান বাই ফোর দ্বারা গুণ করে মান আমি মাইনাস ফোর দ্বারা গুণ করে মানের সমাধান ঠিক রাখলাম, আর এখানে নাইন মাইনাস এই যে টু এক্স স্কোয়ার, এই কাজটা এইভাবে রাখলাম। এখন এইটা একটা প্রশ্ন যে কার অন্তরীকরণ মাইনাস ফোর এক্স, তুমি সেই প্রশ্নের উত্তর দিয়ে ফেললা যে জিরো, আচ্ছা জিরো টু পরে লিখতেছি, লিমিট এখানে একটা কথা, মানে এইখানে একটা ব্যাপার স্যাপার আছে। দেখো এখানে আমি ডির পেটের ভিতরে কাকে নিয়ে আসলাম, ডির পেটের ভিতরে নাইন মাইনাস টু এক্স স্কোয়ারকে নিয়ে আসলাম, কারণ মাইনাস ফোর এক্সের অন্তরীকরণ, বা যদি বলি নাইন মাইনাস টু এক্স স্কোয়ার অন্তরীকরণই হলো মাইনাস ফোর এক্স, এবং এইখানে আমি রুট ওভার এই তো আমাদের নাইন মাইনাস টু এক্স স্কোয়ার টার্মটাকে আনলাম, তাহলে আমার ম্যাথ করা ইজি হবে, ম্যাথ আমি করতে পারবো, তাছাড়া কিন্তু ম্যাথে আমি আগাতে পারবো না। এখন কথা হলো, আগে ছিল এক্স, আগে ছিল শুধুমাত্র এক্স, কিন্তু এখন ডির পেটের ভিতরে কিন্তু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়েছে। যদি ডির পেটের ভিতরে আগে ছিল এক্স আর এখন আছে ডি নাইন মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে ভ্যারিয়েবল চেঞ্জ হলে তাহলে আমাদের লিমিটও চেঞ্জ হবে, তাহলে আমরা এখন লিমিট চেঞ্জ করি। দেখো যখন আগে এক্স ইকুয়াল টু ছিল দুই, তাহলে নাইন মাইনাস টু এক্স স্কোয়ার যেটার মধ্যে ভ্যারিয়েবল, তাহলে এর মানটা কত আসে, নাইন মাইনাস টু ইন্টু টু স্কোয়ার, নাইন মাইনাস টু ইন্টু টু স্কোয়ার মানে কি নাইন মাইনাস টু ইন্টু ফোর, তার মানে কি নাইন মাইনাস এইট মানে ওয়ান। এক্স ইকুয়াল টু যখন জিরো, এক্স ইকুয়াল টু যখন জিরো তখন নাইন মাইনাস টু এক্স স্কোয়ার এর মানটা আসবে হলো, দেখো এক্স ইকুয়াল টু জিরো হলে এই মানটা আসবে নাইন। তারপর আমরা এখন কি করব, সিম্পল ক্যালকুলেশন, এখানে মাইনাস ওয়ান বাই ফোরের জায়গায় ওয়ান বাই ফোর রাখলাম। এখন আমরা যেহেতু, আচ্ছা তার আগে যেহেতু আমরা ডির ভ্যারিয়েবলটা চেঞ্জ করছি, তাহলে আমাদের এখন লিমিটটাও চেঞ্জ করতে হবে। আপার লিমিট যখন এক্স ইকুয়াল টু দুই তখন এই আপার লিমিটটা আসে হলো, আপার লিমিটটা আসে ওয়ান, এক্স ইকুয়াল টু যখন আমাদের দুই বাদে অন্য একটা কিছু তখন, মানে এক্স ইকুয়াল যখন জিরো তখন আমাদের লোয়ার লিমিট আসে আমাদের নয়। ক্লিয়ার, লোয়ার লিমিট এখন নয় হইলো, মানে নয় যেহেতু আমার হয়েছে, তাহলে আমি এখন ম্যাথে অ্যাপ্রোচে যেতে পারবো। এবং এইটুকুর একটু যদি আমরা এই বাকিটুকুর ইন্টিগ্রেশন করি, ডির প্যাটার্নের ভিতর যা আছে নিচে তার রুট আছে, তাহলে কি হবে, এই আমাদের নাইন মাইনাস টু এক্স স্কোয়ার এই পুরোটা হলো হাফ, মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান
পুরোটা আমাদের থার্ড ব্র্যাকেট এইখানে লোয়ার লিমিট নয়, আপার লিমিট হলো 1। তাহলে আমরা এখন যে কাজটা করব, -1/4 এই পুরোটাকে ক্যালকুলেশন করলে কত আসে? এই পুরোটাকে ক্যালকুলেশন করলে আসে দেখো মাইনাস আর প্লাস 1 মানে শুধু হাফ। হাফ যেহেতু লবে আছে তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে আসবে শুধুমাত্র 2। আর এইখানে যদি আমরা আগে একটু ক্যালকুলেশন করে বসাই, দেখো 9 - 2x², এইখানে শুধুমাত্র আসবে হাফ। আর এইখানে আসতেছে কত? এখানে আসতেছে 1 আর 9। এখন একটা জিনিস খুবই সাবধান, এই 1 আর 9 কার মান? 1 আর 9 কিন্তু 9 - 2x² এর মান, ভুলেও কিন্তু x এর মান না। তাই ভুলেও যদি x এর মান যদি না হয় তাহলে আমরা এখানে সিম্পলভাবে ক্যালকুলেশন করে দেবো। জাস্ট প্রথমে বসবে 1² মাইনাস, এখানে আসবে আমাদের 9²। ক্লিয়ার? তাহলে 1² মানে কত? 1। তাহলে এখানে আসতেছে আমাদের 1, আর এখানে আসতেছে 1 - 3। ক্লিয়ার? তাহলে 1 - 3 কত? 1 - 3 হলো -2 আর -1/2 গুণ করলে অ্যান্সার আসতেছে শুধুমাত্র 1। ক্লিয়ার? তুমি একটা কাজ করো, এই মুহূর্তে এই 9-এর প্রত্যেকটা ম্যাথই ক্যালকুলেটরে তোলো, দেখবা উত্তর চলে আসবে। তুমি 9-এর নাম্বার ম্যাথটা যদি ক্যালকুলেটরে তোলো, x dx 9 - 2x², আপার লিমিট 2, লোয়ার লিমিট 0, দেখবা উত্তর কিছুক্ষণ সময় নেবে, 30 সেকেন্ডের মধ্যে সময় নেবে। সময় নেওয়ার পর 30 সেকেন্ড না, তার মানে তোমার এই আর কি তার একটু কম সময়, 20-25 সেকেন্ড বা 18-15 সেকেন্ডের মধ্যে সময় নেবে, উত্তর আসবে 1। প্রত্যেকটা ম্যাথ, যে কোনো ম্যাথ তুমি করতে পারো, দেখবা উত্তর আসবে 1। ওকে, তাহলে এটা আমার গেল। আমি এখন এর পরের ম্যাথে যাই। পরের ম্যাথে ধরো আমি তো 9-এর করে দিলাম, এখন আমি 9-এর আরেকটা ম্যাথ করে দিতে চাচ্ছি। আচ্ছা, সব মিলে ম্যাথ কয়েকটা? সব মিলে 16 পর্যন্ত আছে, সর্বনাশ করছে। আচ্ছা দেখি, সবগুলো ধরো করাবো না আমি এখন। নয়ের করে দিছি, 9-এর আরেকটা করে দিই, আরেকটা ধরো এই এইচ নাম্বারটা করে দিই। 9-এর কি আছে? 0, 1 ইন্টিগ্রেশন অফ, এইখানে আসতেছে আমাদের x³ √1 + 3x⁴ dx। তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমি এখন কি করব? আমি এখন যে কাজটা করব, এই যে দেখো তো এই লাইনটা আগে বোঝো কিনা। 0, 1 √1 + 3x⁴ একে এইভাবে রাখলাম। রেখে আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি এর অন্তরীকরণটা আগে একটু মনে মনে করলে কত আসে? 3 প্লাস এই যে আমাদের 12x⁴। তার মানে এখানে একটা 12 লাগবে, এখানে একটা আমাদের 12 লাগবে, এখানে একটা 12 নিয়ে আসলাম, 12x³ এখানে dx করলাম। তার মানে এটা একটা প্রশ্ন উত্তর কি? দেখো 1/12 0। আচ্ছা, এটা পরে করতেছি। এইখানে ডির পেটের ভিতরে কি আসবে? ডির পেটের ভিতরে 1 + 3x⁴, আর এইখানে √1 + 3x⁴। এখন ওই তো একই কথা, ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে, ভ্যারিয়েবল চেঞ্জ হলে তাহলে আমার এখন মান মানে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে ছিল x এর মান ছিল 1, এখন ভ্যারিয়েবলকে 1 + 3x⁴, তাহলে এখন x যখন 1 তখন 1 + 3x⁴ কত? এই লিমিটটা আসবে হলো 4। x যখন 0 তখন এই মানটা আসবে কত? শুধুমাত্র 1। দেখো এইখানে একবার x = 1 বসাও, এখানে একবার x = 0 বসাও, দেখবো ওই মানগুলো চলে আসবে। তারপর আমাদের ম্যাথ শেষ, তারপর আমাদের ম্যাথ ইজি। এবং এই 4 আর 1 কার মান? 4 আর 1 কিন্তু 1 + 3x⁴ এর মান। তারপর দেখো আমাদের ম্যাথ এখানে ডান। 1/12, যেহেতু এখানে আছে রুট আছে, তাহলে একটা কাজ করা যায়, 1 + 3